তিনি বলেছিলেন ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন হিন্দুদের, অন্তত তার কথা, আমার কথা নয়। তিনি আবারও বললেন বিজেপির 2 বিধায়ককে মেরে পা ভেঙে দেবেন। তিনি কে? তিনি হুমায়ুন কবির। কেন বলছেন তিনি এই কথা? কারণ বিজেপি বিধায়করা বলছেন মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস পাল্টেছে। মালদা মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা তৈরি রাখতে, আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রশাসিত অঞ্চল করার দরকার। সেটা হবে কি না হবে সেটা আইন বলবে, তর্ক বিতর্ক হবে, বিপক্ষে কথা চলবে, কিন্তু কাউকে হুমকি, প্রকাশ্যে হুমকি। আবার বলছেন ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনেই বলছি, মেরে পা ভেঙে দেব। যখন তিনি বলেছিলেন ভাগীরথীর তীরে ভাগীরথীর তীরে হিন্দুদের ভাসিয়ে দেব, ভাগীরথীর জলে হিন্দুদের ভাসিয়ে দেব, তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী চুপ ছিলেন। এখনও রাজ্যের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ। এই ছবি দেখতে পাচ্ছি আমি। একেবারেই সন্তু। এবং সব থেকে বড় কথা, এই যে মানুষটার কথা হচ্ছে হুমায়ুন কবির, না তিনি কিন্তু শোধরাবেন না কোনোভাবেই। তিনি তার মুখে লাগাম টানবেন না। লাগাম টানবেনই বা কেন বলুন তো? তিনি যা ইচ্ছে তাই তো স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, যা ইচ্ছে বলে যাচ্ছেন। এবং তার দলনেত্রী তৃণমূল সুপ্রিমো তিনি স্পিক টু নট, একটা কিছুই বলছেন না। তাহলে কেন তাকে বলবেন? কেন তিনি মুখে লাগাম রাখবেন? তিনি তো যা ইচ্ছে তাই বলতেই পারেন। বলুন, বিরোধীরা যখন বিরোধিতা করবেন তখন তাদেরকে মারার নিদানটা তিনি দিতেই পারেন। সমস্যা তো কিছুই নয়। না দল কিছু বলছে, না দল কোনো পদক্ষেপ নিচ্ছে। তাই তো এতটাই বেলাগাম এই হুমায়ুন কবির, এতটাই তিনি কথা বলতে পারেন একেবারে জনসমক্ষে, ক্যামেরা চলছে সন্তু, তার মাঝখানে দাঁড়িয়ে বিরোধীদের পা ভেঙে দেওয়ার নিদানও দিতে পারেন। রিপিট করছেন মধুকল্পিতা, তিনি বলছেন আমি ক্যামেরার সামনেই বলছি, আবারও বলছি, এতটাই সাহস। সাহসটা থাকবে নাই বা কেন? মাথার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি যদি কিছুই না বলে থাকেন, তিনি যদি কোনো পদক্ষেপই না নেন, তাহলে তো অবশ্যই সাহস থাকাটা দরকার। একটা বিষয় থাকে না সন্তু, যে বাড়ির বড় মাথা, তিনি যদি ছোটদের শাসন না করেন তাহলে তো মাথায় চড়ে বসবে। এক্ষেত্রেও কি মনে হয় না অনেকটা সেরকমই ঘটনা ঘটছে? একদমই চাই। আমরা কথা বলছিলাম, যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে একটি বিশেষ রিপোর্ট আমরা দেখে নিই, তারপর আমরা তর্ক বিতর্কে আলোচনায় আসবো। 4টা খবর। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। লজ্জা জিনিসটাই বোধহয় নেই হুমায়ুন কবিরের, তাই তো এত বিতর্ক। সমালোচনার পরও নিরুত্তাপ ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার তার নিশানায় মুর্শিদাবাদ ও বহরমপুরের বিজেপি বিধায়ক। কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে পড়ুক। আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করেছিলেন। তাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক তা তর্ক সাপেক্ষ। কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক আরও এক কাঠি উপরে, 2 বিজেপি বিধায়ককে রীতিমতো হুমকি দিয়ে বসলেন হুমায়ুন। তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। হুমায়ুন কবিরকে জবাব দিতে সময় নেননি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রয়োজন সেই ব্যাখ্যাও দিলেন তিনি। হুমায়ুন কবির তার ভাষণের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই। তাই তার ভাষণের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কোন জেলায় বসবাস করছি আর এই জেলাকে কেন ইউটি করা প্রয়োজন। ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। হুমায়ুন কবিরের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু সরকার বা তার দলের কোনো হেলদোল নেই। ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, সামান্য সতর্কও করা হয়নি দলের পক্ষ থেকে। তাহলে কি হুমায়ুনের এই ধরনের মন্তব্যকে পরোক্ষ সমর্থন করে তৃণমূল কংগ্রেস? রিপাবলিক বাংলা। হুমায়ুন কবির বলছেন তোমরা 20% ভোট নিয়ে যদি বাড়াবাড়ি করো তোমাদের মেরে ঠ্যাং ভেঙে দেবো। তোমরা 20% ভোট নিয়ে মানে? তিনি যেমনটা বলেছিলেন আমরা 70%, ওরা 30%, ওই 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হিন্দুদের, তিনি সেভাবেই মাপকাঠি করছেন। তার বক্তব্যেই তো ছত্রছত্রে উল্লেখ হচ্ছে, তার বক্তব্যেই ছত্রছত্রে বোঝা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদের আইনের শাসন রয়েছে না শাসকের আইন রয়েছে।
একেবারেই। এবং সব থেকে বড় যে বিষয়টা, যে শাসক দলের একজন হয়ে এভাবে যদি প্রকাশ্যে তিনি হুমকি দেন, এভাবে যদি বারবার প্রকাশ্যে তিনি বেলাগাম কথা বলে যান, তাহলে রাজ্যের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায়? সাধারণ মানুষের সেবা করাটাই তো তাদের মুখ্য প্রধান কাজ হওয়া উচিত ছিল। সেই কাজের দিকে মন না নিয়ে কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করা যায়, কিভাবে বিরোধীদের হুমকি দেওয়া যায়, কিভাবে বিরোধীরা কোনো দাবি তুললে তাকে শাসানো যায়, সেদিকেই যদি মন দেন, তাহলে রাজ্যের শাসনটা কে করবে? রাজ্যটা চালাবে কি করে? সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন কি করে? এই প্রশ্নগুলো কি আদেও ঘুরপাক খায় আপনাদের মাথায়? আর এই কথা বলার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, সুমোটো কোনো কেস হয় না, সুমোটোভাবে তাকে গ্রেপ্তারও করা হয় না, ডাকাও হয় না, আলোচনাও করা হয় না, এমনকি তাকে প্রশ্নও করা হয় না। যারা রয়েছেন তা আমরা পরিচয় করে দিই, কিন্তু রিপাবলিক বাংলা মানুষের হয়ে প্রশ্নটা করবে বুক চিতিয়ে চোখের চোখ রেখে। আমার সঙ্গে ইতিমধ্যে স্টুডিওতে রয়েছেন বিজেপির বহুমাত্র ডক্টর শতরূপা, এবং শাসক দলের পক্ষে কথা বলবেন রাজুদা রয়েছেন, রাজু ঘোষ, এবং আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন দেবাশিস ঘোষ। আপনাকেও রিপাবলিক বাংলায় স্বাগত দেবাশিস দা। আমি আলোচনায় আসবো, আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করি। রাজুদা, একটা প্রশ্নের উত্তর দিন। আমরা 70%, ওরা 30%, ওরা 20%, এই শতাংশের বিচার যদি এখন থেকে হয়, এবং আমাদের স্ট্রিং অপারেশনে বেঙ্গালুরুতে দেখা গিয়েছে বাংলা থেকে কিভাবে বাংলাদেশিরা বা রোহিঙ্গারা ঢুকছেন 6,000, 3,000, 4,000 টাকার বিনিময়ে, এবং তারা গোটা দেশে ছড়িয়ে পড়ছেন। 70টি জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। ভরতপুরের বিধায়ক এই কথা বলার পর মুখ্যমন্ত্রী একটা কোনো বক্তব্য রাখছেন না, পুলিশ মন্ত্রী একটা কোনো বক্তব্য রাখছেন না, পুলিশ কোনো সুমোটো কেসও করছে না। দেখুন, হুমকি দিয়েছে, এটা প্রথম বলি যে আমাদের হুমায়ুন কবির হুমকি দিয়েছেন বলছেন। এই হুমকি দেওয়ার প্রথাটা চালু করেছে বিজেপি। দিলীপ ঘোষকে বলতে শোনা গেছে, ট্রেনে জিপ ছিঁড়ে ফেলে দেবো পুলিশের, আর কটা দিন আমরা জিতছি, আমি জিতছি, ক্ষমতায় আসছি। না, সায়ন্তন বসু কি বলেছে সেটা বলি। সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি, রাজু বিস্তা, একদার থেকে কত নাম বলবো? ওদের দিদি 6টা নাম বলি তো আমাদের একটা নাম বেরোবে। আচ্ছা রাজুবাবু, আপনাকে একটু থামাতে আমি বাধ্য হলাম। হুমকির রাজনীতিটা আপনারা শিখে নিচ্ছেন। আপনারা তো যখনই কোনো কিছু ঘটনা ঘটে থাকে তখন তো বারবার করে বিরোধীদের দিকে আঙুলটা তোলেন, এবারে হুমকির দিকেও আপনারা বিরোধীদের দিকে আঙুল তুলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম, তো বিরোধীরা যেটা করবে সেটা আপনারা কেন করবেন? আপনারা মানুষের পাশে দাঁড়ান না, হুমকি না দিয়ে মানুষের পাশে দাঁড়ান। ওরা যা ইচ্ছে করুক, আপনারা মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে আমরা আছি বলে আমাদেরকে মানুষ আমাদের প্রতি আশীর্বাদ রেখেছে। মানুষের পাশে যারা নেই তাদের প্রতি আশীর্বাদ নেই। এখন হচ্ছে যে আপনারা বলছেন অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটা সম্পূর্ণ যে দায়ভার নিতে হবে কেন্দ্র সরকারকে, অমিত শাহ দপ্তরকে। কারণ যে বিএসএফ যে বর্ডারটা সিকিউরিটি দেয়, বর্ডার সিকিউরিটি থাকে, সেখানকার বিএসএফ থাকে, বিএসএফ হলো কেন্দ্র সরকারের অধীনে, অমিত শাহর অধীনে। তাহলে যদি বাংলাদেশ থেকে বা রোহিঙ্গারা যদি ঢোকে, তার সম্পূর্ণ দায় এবং সম্পূর্ণভাবে তাকে দায় স্বীকার করতে হবে বিএসএফকে এবং অমিত শাহ দপ্তরকে। সেখানে রাজ্যে যদি ঢুকে পড়ে, ঢোকাচ্ছে কারা? কেন? কারণ হচ্ছে কেউ বলছে কাঁথিটাকে আলাদা রাজ্য করতে হবে, কেউ বলছে দার্জিলিংকে আলাদা রাজ্য করতে হবে, কেউ বলছে বহরমপুরকে, কেউ বলছে মালদাকে, কেউ বলছে কুচবিহারকে, কতগুলো রাজ্য করবে? আসলে বাংলাকে সমস্ত ভাবে থেকে না সমস্ত ভাবে বাজেটে বঞ্চিত। আপনি বললেন, শুনুন না, আপনি বললেন যে অনুপ্রবেশটা পুরোটা স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজুদা, আপনি আমার স্টুডিওতে এসেছেন, আমি যদি আপনাকে চেয়ারটা না দিয়ে বলি আপনি বসুন, বসার দায়িত্বটা আপনার, তাহলে কি আপনি বসতে পারবেন? না, ঢোকাচ্ছে কারা দাদা? কারা ঢোকাচ্ছে? সেখানে বিএসএফ, এখানে আধার কার্ড তৈরি হচ্ছে, পরিচয়পত্র তৈরি হচ্ছে, বাংলায় বিএসএফরা টাকা নিয়ে বাংলায় লোককে ঢুকিয়ে দিচ্ছে, বাংলার প্রোগ্রাম করছে, বাংলায় সমাজবিরোধী লোককে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে।